জনাব সামন্তকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে স্যারকে আপনাদের দ্বারা আসসালামু আলাইকুম। इसमें শ্যামানন্দকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোল্লাহান পাগেরহাট। আপনারা সবাই আশা করি ভালো আছেন। শীতের প্রারম্ভিকে এত কঠিন শীত পড়বে, আসলে শীতে আমরা সবাই যোগযোগ হয়ে আমাদের যে কর্ম আছে সেই কর্মে নিয়োজিত আছি। সবাই নিজ নিজ কর্মে আমরা সবাই নিয়োজিত আছি। আমি এখানে আমার দুইটা অপরচুনিটি, আমি আপনাদের সাথে আমার ওইভাবে একটা সমন্বয় সভায় আমার অনেক ক্ষেত্রে আমি আগেও গিয়েছি, কিন্তু এই উপজেলাতে আসার পর আপনাদের সাথে আমার কোনো মত বিনিময় হয়নি। আমার I have a great opportunity to introduce myself to others, all the Imam of Mollahaট উপজেলা। এটা আমার একটা অপরচুনিটি। আর একটা হচ্ছে আমি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের ভেরি নকিং এট দ্য ডোর, আমাদের একদম নাকের ডগায়। আমরা সব প্রস্তুতি নিয়ে ফেলেছি আপনাদের সহযোগিতার জন্য আপনাদের এখানে আসা। তা আমি প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা কষ্ট করে, আমি সাহাবুলকে বলার পরে আপনাদের ডিটি ইসলামিক ফাউন্ডেশনে যিনি আছেন ওনার সাথে আমার একাধিকবার কথা হয়েছে যে আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাই। উনি আপনাদের মেসেজটা দিয়েছেন হয়তো সাহাবুলের মাধ্যমে, আর আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে আপনাদের কিছু বলতে চাই, কিছু মেসেজ দিতে চাই। তা আপনারা সবাই জানেন একটা দেশ কিভাবে চলে, দেশের উন্নতি অবনতি, দেশটা কোথায় যাচ্ছে, 5 বছর পর কোথায় যাবে, 10 বছর পর কোথায় যাবে, এটা কিন্তু সবই নির্ধারিত হয় জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমে। জনপ্রতিনিধি কিন্তু অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে আব্রাহাম লিঙ্কনের কথা শুনছেন না? জি হ্যাঁ। সে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, তার একটা বিখ্যাত ডায়ালগ আছে, আপনারা জানেন, ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল এন্ড ফর দ্য পিপল। মানে এমন একটা বিষয়, আপনি জনপ্রতিনিধি নির্বাচন করবেন, সেটা আপনি জনগণের জন্য নির্বাচন করবেন, জনগণের দ্বারা এবং জনগণের পক্ষে, এমন একটা বিষয়। তা আমি গতানুগতিক যে নির্বাচন এই বছর কিন্তু সে নির্বাচন সেরকম না। আমি কিন্তু কোন দলের কোন মতের প্রচার করতে এখানে আসিনি। আমি সরকার প্রদত্ত, আমি কোন যে সংসদ নির্বাচন সম্পর্কে আমার বক্তব্যে কোনো কোথাও আমি আপনি পাবেন না। আমি আজকে সরকার যেটা অতিরিক্ত আমাদেরকে দায়িত্ব দিয়েছে গণভোট, সেটা এই যে প্রচার এবং প্রসারের জন্য। কথায় আছে না, প্রচারের প্রসার, প্রচার যত করবেন আপনি, যে ধর্ম হোক সবকিছু কিন্তু প্রচারের উপরে নির্ভর করে। আপনি যত ধর্ম প্রচার করবেন আপনার ধর্মের প্রসার তত হবে। এটা কিন্তু খ্রিস্টান একইভাবে তাদের এই রুলস ফলো করে, সব ধর্ম একইভাবে ফলো করে। আমরা পলিটিশিয়ান যারা আছি, যারা আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আছি, তারা কিন্তু একইভাবে এই বিষয়টা ফলো করে। আমি আসতেছি গণভোট সম্পর্কে। গতানুগতিক যে নির্বাচন সেটা তো হয়, সেটা আপনারা করে থাকেন, আপনারাই ভালো জানেন। আমি গণভোট সম্পর্কে কিছু না। আর আপনাদেরকে কেন ডাকি, এটার একটা নির্দিষ্ট কারণ আছে। আমরা যখন ছোট ছিলাম, গ্রামে ছোট ছিলাম, আমাদের যে সব মসজিদের ইমাম ছিল তাদেরকে আমরা মনে করতাম যে আমাদের টিচারের থেকে আরো বেশি সম্মানীয় ব্যক্তি। তাদের একটা কথা, তারা যখন ওই যে জুম্মার নামাজের আগে খুতবা দেয়, এই খুতবাটা কিন্তু সবাই মানে তাদের অবনত মস্তকে গ্রহণ করে, কি তাই না? আপনারা যেটা বলেন ওইটাকে অনেকেই এটাই আইন বলে স্বীকার করে নেয়। আপনাদের একটা কথা কিন্তু 100 কথা শোনা। আমরা যত কথাই বলি না কেন, আমরা বিভিন্ন ফোরামে যে কথা বলি না কেন, আপনারা ইসলামের আইনের ব্যাখ্যা দিয়ে বলতে পারেন, আমরা কিন্তু সেটা পারি না। এটা আমাদের দ্বিমত, আমাদের দুর্বলতা, আমাদের ঘাটতি, কিন্তু আপনারা সেটা কিন্তু ব্যাখ্যা দিয়ে বলতে পারেন। আপনাদের এই জন্য আপনাদেরকে এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের একটা মিটিং এ এটা স্পষ্ট করে বলে দিয়েছেন যে তোমরা সব ইমামদেরকে ডাকবা, ডেকে তাদের মাধ্যমে আপনাদের যদি প্রত্যেকের মাধ্যমে 10 জনকে আমরা এই তথ্যটা দিতে পারি যে গণভোট হচ্ছে, গণভোটে সবাই শামিল হতে হবে। ভোট দেওয়া না দেওয়া তার নিজস্ব ব্যাপার, এটা আমরা কাউকে বাধ্য করতে পারি না, কিন্তু আমরা কিন্তু প্রচার করতে পারি। প্রচার করতে তো কোনো অসুবিধা নেই, প্রচার করবো আমরা।
প্রচারকে কিভাবে করবে? এই গণভোট হচ্ছে সংসদ নির্বাচন, তার মতো হোক আমরা গণভোট। এবার কিন্তু যে সংসদ 4টা থেকে 8টা থেকে 4টা পর্যন্ত হতো, তাই না নির্বাচন? এবার কিন্তু 1 ঘন্টা বাড়িয়ে দিয়েছে, 7:30টা থেকে 4:30 পর্যন্ত 1 ঘন্টা এই গণভোট। আপনারা যখন ভোট দিয়েছেন, তো যখন ইউনিয়ন পরিষদের নির্বাচন হয় তখন কিন্তু আপনারা 3টা ভোট দেন, মনে আছে? চেয়ারম্যানের একটা, মেম্বারের একটা, মহিলা সংরক্ষিত মেম্বারের জন্য 3টা ভোট আপনারা দিয়ে অভ্যস্ত। আর এখানে আপনি 2টা ভোট দেবেন। একটা হচ্ছে আপনি সংসদ নির্বাচন করবেন, যে এমপি সিলেকশন করবেন, আর একটা হচ্ছে সংস্কার। সংস্কার কি? সংস্কার হচ্ছে আপনারা জানেন বর্তমান আমরা দাঁড়িয়ে আছি জুলাই অভ্যুত্থানের পরবর্তী একটা সময়ের জন্য একটা সংস্কার এর ভিতর দিয়ে আমরা যাচ্ছি। এই সংস্কার তো আমি আপনি বললে তো হবে না, সাধারণ জনগণকে তার সাথে তো সামিল করতে হবে, তাই না? সাধারণ জনগণকে সামিল করার জন্যই আমরা এই গণভোটের মানে সরকার গণভোটের আয়োজন করে। তাই গণভোটের যে বিষয়টা আছে আমি একটু পরে বলবো। গণভোট এই আপনি একটা ভোট দিচ্ছেন হচ্ছে এমপি সিলেকশনের জন্য, সেটা হচ্ছে সাদা, এই যে একটা কাগজ আছে ঘিয়ে কালারের, সেই কালারটা আছে। আর একটা ভোট দিবেন আপনি হচ্ছে কমলা কালার দেবেন, কমলা কালারের, সেটা হচ্ছে গণভোট। আপনি চেয়ারম্যান ইলেকশন হতো তখন চেয়ারম্যানের কিন্তু ওই ঘিয়ে কাগজে দিতেন, আর ভাইস চেয়ারম্যান আর একটা দিতেন না, ইউনিয়ন পরিষদের মেম্বারের জন্য কি কালারের দিতেন? সবুজ কালার, রাইট। আর মহিলা ভাইস চেয়ারম্যানের জন্য আপনারা গোলাপি কালারের দিতেন। আর আপনারা একটু মিলাই দিয়েন, আমি কিন্তু জেনে আসছি গোলাপি কালারের দিতেন। ঠিক একই রকম আপনার 2টা ব্যালট দেবে, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার আপনাকে 2টা ব্যালট দেবে। একটা ভোট আপনি যাকে ইচ্ছা দিন, আপনার ভোট, আপনার অধিকার। কিন্তু গণভোটটা আপনি এখানে 2টা অপশন থাকবে, হ্যাঁ অথবা না। আপনাকে এই যে বিষয়টা বলবে, যে বিষয়টা সিলেক্ট করে দিয়েছে, ওইখানে আপনার পড়ার সময় হবে না, এটা আগেই প্রচার করতে হবে। আপনি কোন, যেমন আমরা আগেই আমরা নির্ধারিত করে রাখি আমি কোন মার্কায় ভোট দেব, নির্ধারণ করে রাখি না? ওখানে যে আমরা চিন্তা করি, ওখানে এইরকম বড় একটা 10-12 জনের লিস্ট থাকে। আমি যে মার্কায় ভোট দিতে চাই, আগে দেখি ওটা কোথায় আছে, উপরে থেকে নিচে থেকে এগুলো টাকায় যেখানে সিল মেরে দিই। আপনি ঠিক গণভোটের ক্ষেত্রেও একই, হ্যাঁ অথবা না, আপনি সিল দিবেন। আপনি তো আগে একটা পড়তে হবে, আগে যদি আপনার পড়া থাকে। আমাদের ওই পরীক্ষা আমরা যখন দিতাম, পরীক্ষার যদি কমন প্রশ্ন থাকতো, আমরা কিন্তু ওই যে রচনা লেখার সময়ের মূল্য, ওই যে দেখেই লেখা শুরু করতাম। ভূমিকা, আমাদের জীবন অত্যন্ত ক্ষুদ্র, কিন্তু কাজের কোনো শেষ নেই, আর এই কাজ করতে গেলে সময় প্রয়োজন, এই লেখা শুরু করতাম না? ঠিক আপনি ওই রকম হ্যাঁ অথবা না আপনাকে মাথায় গেঁথে যেতে হবে আগে। এই বিষয়টা সিলেক্ট করছে কিসের উপরে আপনি হ্যাঁ অথবা না দিবেন। আপনি ওই প্রস্তাবের সাথে আপনার সহমত পোষণ করছেন না আপনি নেগেটিভ মতামত পোষণ করছেন, সেটা হচ্ছে এখানে বলছে। যে আমি একটু পড়ি, আপনারা একটু ধৈর্য ধরে শুনেন। আপনি কি জুলাই সনদ, সংবিধান সংস্কার? সংবিধান হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন, একটা দেশের সর্বোচ্চ আইন হচ্ছে ওই দেশের সংবিধান। এই সংবিধান সংস্কার করতে গেলে সংসদ সদস্যের একটা মতামত দরকার হয়, আর গণভোটের ক্ষেত্রে আমি সংবিধান কিন্তু সংস্কার করতে পারি। এই পর্যন্ত গণভোট কিন্তু অনেকবার হয়েছে, জানেন আপনারা, অনেককেই দিয়েছেন। 1991 তে একবার হয়েছে না? হ্যাঁ না ভোট হয়েছে না? হয়েছে। আর একটা ভোট হয়েছে কখন বলেন তো? না না, ওই যে স্যার এর সাথে সময় এই তো এইবার 2বার আমরা ভোট দিচ্ছি, কিন্তু এখন দেব হচ্ছে 2026 সালের 12 ফেব্রুয়ারি। এই যে আপনি কি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সময়ের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন? এই 4টা কোশ্চেন দিছে আপনার। 4টা কোশ্চেনে আপনি কি হ্যাঁ অথবা না, আপনি কি সহমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন? প্রথমটা হচ্ছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার। আপনারা জানেন আগে তত্ত্বাবধায়ক সরকার ছিল, এখন আবার তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসতে চাচ্ছে। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রথম এজেন্ডা। দ্বিতীয় হচ্ছে নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা। মানে নির্বাচন কমিশন সবকিছু গঠন হবে জুলাই সনদের প্রেক্ষিতে। আপনারা জানেন জুলাই সনদে সবাই স্বাক্ষর করেছে না? সকল দল মত নির্বিশেষে সকল রাজনৈতিক দল এবং সুশীল সমাজ স্বাক্ষর করেছে না? স্বাক্ষর হয়ে কিন্তু ওইখানে যেটা লেখা আছে সেটার সাথে আপনি সহমত পোষণ করছেন।
আপনি আপনার নিতান্ত ব্যক্তিগত বিষয়, আপনি হ্যাঁ অথবা না যে কোনোটা দিতে পারেন, তাতে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি যে কোনো একটা চুজ করবেন না। এরপর হচ্ছে আগামী জাতীয় সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। কক্ষ বিশিষ্ট তো বোঝেন, লোয়ার অ্যাসেম্বলি আর হায়ার অ্যাসেম্বলি, যেটা আমাদের দেশে এই যাবৎকাল ছিল না, যে সেটা এই যে পাশ্চাত্য দেশে আছে, ইন্ডিয়াতে আছে, আমেরিকাতে আছে, এই 2 কক্ষ বিশিষ্ট। এবং জাতীয় সংসদ নির্বাচনের দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে। মানে উচ্চ কক্ষ হায়ার অ্যাসেম্বলি কিভাবে গঠিত হবে, যেখানে সংসদ সদস্য নির্বাচিত যারা হবে তারাই 100 জন সিলেক্ট করবে, বুঝছেন? এই হবে। এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠতার অনুমোদন দরকার হবে। এবং আপনি যদি সংবিধান সংশোধন করতে চান তাহলে আপনার সদস্যদের সংখ্যাগরিষ্ঠতা দরকার হবে। সংখ্যাগরিষ্ঠতা বোঝেন তো, এখানে কতজন আছে? সংখ্যা মনে করেন এখানে আছে 70 জন, ফর এক্সাম্পল 70 জন। সংখ্যাগরিষ্ঠ হতে গেলে আপনার 35 আর 36 জন হলে আপনি সংখ্যাগরিষ্ঠ। বিষয়টা ক্লিয়ার? সংখ্যাগরিষ্ঠ কোন সদস্যের অনুমোদন দরকার হবে। এর পরেরটা হচ্ছে সংসদের নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার, সংসদীয় কমিটি, সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রী মেয়াদ, রাষ্ট্রপতি, এইরকম অনেক বিষয়গুলো দিয়ে বলছে যে নির্বাচনে বিজয় রাজনৈতিক দলগুলো এইগুলো মানতে বাধ্য থাকবে। এটা একটা সিম্পল একটা বিষয়। এরপর হচ্ছে জুলাই সনদে সর্বশেষ যেটা বলছে, জুলাই সনদে বর্ণিত অগ্রগতি সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। মানে আপনি বাস্তবায়ন কিভাবে করবেন? বাস্তবায়ন করবেন হচ্ছে সনদে বর্ণিত সংস্কার যেগুলো হবে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী। তা দেখেন আপনার এখানে কিন্তু আপনি মোটামুটি এগুলো জানতে পারলেন। আপনি এখন আপনাকে এখনই ডিসাইড করে ফেলতে হবে। আপনারা যদি একটু আপনার যারা আপনারা সমাজের কণ্ঠস্বর, সমাজকে আলোকিত করার প্রধান দায়িত্ব মনে হয় আপনাদের, তাই না? সংসদের আপনারা কিন্তু যে এলাকায় থাকুন না কেন, আমি মনে করি আপনার ওই এলাকায় আপনাকে আপনার ফলো অনুসরণ করে অনেকে। আপনি যখন রাস্তা দিয়ে যান, আমরা কিন্তু ওই যে আমাদের যে ধর্মীয় শিক্ষক ছিল সবচেয়ে ভয় পেতাম তাকে। মানে আমাদের হাই স্কুল, তারপর হচ্ছে প্রাইমারি স্কুলে তো ধর্মীয় টিচার ওইভাবে ছিল না, হাই স্কুলের আতাও সাথে ছিল, তাকে জোরের মতো ভয় পেতাম। তিনি কিন্তু একটা মসজিদের ইমাম ছিল। তিনি হচ্ছে দুপুর বেলাটা পড়াতে পারতেন না, স্কুলে থাকতে হতো, একজনের দায়িত্ব দেওয়া ছিল, কিন্তু বাকি 4 হতো উনি ওই মসজিদের ইমামতি করতেন। এবং শুক্রবারে যে যেটা ছিল, শুক্রবারে যে বড় জুমার নামাজ সেটা তিনি পড়াতেন। এবং যে রমজান মাসে যে তারাবি সেটা পড়াতেন। তার অনুসারী ছিল অন্যরকম। আমি আশা করি আপনাদেরও সেই ক্যাপাবিলিটি আছে, আপনাদের সেই সক্ষমতা আছে। আমরা আপনাদের কাছে তো বেশি কিছু চাই না। আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন। কিন্তু আপনি এই বিষয়টা আমাদের কিছু দায়িত্ব দেয় সরকার, আমরা সরকারি বেতন নেই তো, আমাদের কিছু দায়িত্ব দেয়, দায়িত্ব থাকে, দায়িত্ব পালন করতে হয়। দায়িত্ব পালন করতে হয় এই কারণে যে আমার যে কাজ, আমি যে বেতন নিচ্ছি সেটা জায়েজ করার জন্য আমার সরকারও কিন্তু দায়িত্ব পালন করতে হবে। আপনারাও পালন করবেন এই প্রত্যাশা। আর এই বিষয়গুলো আপনারা আমি লিফলেট আসলে তাদের মাধ্যমে আপনাদের প্রত্যেক এখানে আমি সাগলের মাধ্যমে আপনাদের সাথে ওইভাবে আমার আর কথা বলা হবে না, হয়তো দেখা সাক্ষাৎ অনেকের সাথে এখানে আছে আমার হয়, কিন্তু আপনাদের সাথে এই ফোরামে আর মনে হয় 1-2 মাসের ভিতরে দেখা হবে না। যদি সৃষ্টিকর্তার অপার করুণা থাকে তাহলে দেখা হয়েও যেতে পারে। আপনাদের যদি আবারও নির্দেশনা আসে আপনাদের সাথে দেখা করব। আর আমাদের কাছে লিফলেট আছে। এবার জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে কোনো প্রচারণায় পোস্টার ইউজ করা যাবে না, আপনারা জানেন না। পোস্টার ইউজ করা যাবে না। পোস্টার দিয়ে আপনি একজনের পোস্টারের উপর আর একজন পোস্টার দিয়ে মারামারি কাটাকাটি রক্তারক্তি করবেন, এটা হবে না। আপনি কোনো রঙিন পোস্টার, রঙিন লিফলেট ইউজ করতে পারবেন না। রঙিন
এটাকেও ইউজ করতে পারবেন এবং আপনি যে ব্যানার ইউজ করবেন আপনি সাদা কালো করতে পারবেন, র্যাক্সিন ইউজ করতে পারবেন। এটা কিন্তু প্রচার, আসলে প্রচার কিন্তু ওই রকম না। প্রচারে দেখা যাচ্ছে পোস্টারে কিন্তু বেশি ঝামেলা হয়। একটা সেন্টারে ঢোকায় যেত না। আমি অনেক জায়গায় ডিউটি পালন করছি, পোস্টারের এত বাহার, অন্ধকার, গোটা পরিবেশ অন্ধকার। আপনাদের এখানে আসছি আমি আপনাদের এই মেসেজটা দেওয়ার জন্য। আর আপনারা যেটা আবার বলি দর্পণ, আমি মনে করি যে আপনারা দর্পণ, আপনাদের মুখে কিন্তু অনেক কিছু দেখা যায়। আমি কিন্তু ওই যে মানুষকে উৎসাহ বা একটু আপনার এই যে তেল মারা স্বভাব আমার নাই। আমি যেটা বাস্তব সেটা সবসময় করি। এখানে কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব আমি করি না। আমি কোনো রাজনৈতিক দলের না, মতের না, আমি সবার উপজেলা নির্বাহী অফিসারের এবং সরকারি রিটার্নিং অফিসারের যখন দায়িত্ব পালন করতে শুরু করছি, আমি কোনো দলের না, কোনো মতের না, আমাকে কোনো গণ্ডির ভিতরে রাখা যাবে না। আমি এটা বলি। আমি অনেক জায়গায় গেছি, কিন্তু এই পরিবেশটা সম্পূর্ণ অন্যরকম। এখানে কিন্তু আপনারা গতকাল গিয়েছিলাম সেটা ভাইরাল, ওখানে ক্লাস নিতে নির্বাচন সংখ্যা ওদের ডিসিপ্লিন, আপনাদের ডিসিপ্লিন প্রাইসে ইন্টার অফ সাইলেন্স। অনেক জায়গায় শিক্ষকদের ক্লাস নিতে যে দেখছি যে তারা নিজেদের ভিতরে কথা বলে। আপনাদের এটা আমি উই আর ভেরি গ্রেটফুল টু অল অফ ইউ। আপনাদের সবার প্রতি আমাদের মানে অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আপনারা আমি আপনাদের হয়তো মানে সন্তান সমতুল্য, কারো ভাইয়ের সমতুল্য দায়িত্ব যেহেতু পেয়েছি আপনাদের সবাইকে নিয়ে, আপনারা আমাকে সন্তান সমতুল্য মনে করতে পারেন, ভাইয়ের সমতুল্য মনে করে সব সময় আমার সাথে একটু ইন্টারলিঙ্ক রাখবেন, আমার সাথে সবকিছু শেয়ার করতে পারেন। যখন আপনাদের কোনো বিষয় নিয়ে, গতকাল একটা বিয়ে নিয়ে, আপনার হিন্দু ছেলে একটা মুসলিম মেয়ে, মুসলিম ছেলে হিন্দু মেয়ে বিয়ে নিয়ে খুব একটা হেফাজতের অবস্থা ছিল, আমরা মোটামুটি সলভ করতে পারছি। যা কিছু হোক আমার সাথে একটু শেয়ার করবেন, যদি আমার পক্ষ থেকে কোনো হেল্প করার থাকে আমি অবশ্যই করব। আর আপনাদের যে যে এখানে প্রতি মাসে আপনাদের লাকি সমন্বয় সভা হয়, সেই সমন্বয় সভায় সাবুলের মাধ্যমে আপনাদের বলতে পারেন। আর সবকিছু মনে হয় আমার মাধ্যমে যায়, যেহেতু সে আমার মাধ্যমে যায়, ধরে না ফোন ধরে কথা বলছে, যেহেতু আমার মাধ্যমে যায়, আপনারা আমার সাথে শেয়ার করলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। আপনাদের সময় বেশি নিব। আমার আজকে এই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এখান থেকে প্রায় 14 জন মনোনয়নপত্র এই বাগেরহাট এক আসন থেকে নিয়েছে। এখান থেকে আমার 4 জন নিয়েছে। গতকাল যে বিএনপি দলীয় প্রার্থী জমা দিয়ে গেছেন, আজকে মনে হয় বেশ কয়েকজন দিবে। সেখানে একটু সামিল হতে হবে। আপনাদের যদি আমার কোনো কথায় আপনারা মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আন্তরিকভাবে দুঃখিত। আপনারা সন্তান জ্ঞান মনে করে, ভাই মনে করে সেটা ক্ষমা করে দিন। আর একটা কথা, আপনাদের যে দায়িত্বটা দিলাম আপনারা একটু ফিডব্যাক দিন। আমি আপনার যখন আমার কাছে কাজ করতে হবে, আপনাদের কোশ্চেন আমি শুনবো। যদি কোনো বিষয়ে আপনাদের অ্যাম্বিগুইটি থাকে, কোনো আপনাদের কোশ্চেন থাকে, আপনারা একটু আমাকে কারণ কোশ্চেন আছে, প্লিজ আপনি বলেন।